হ্যালো। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ কথা? জি স্যার। আচ্ছা, আমি শুরু করি। তাহলে আমরা গতকাল যেটা পড়ছিলাম স্টোকস থিওরেম আর ডাইভারজেন্স থিওরেম, এটা নিয়ে আমরা কিছু কথা বলেছি আর কি, এবং এটা মনে রাখার জন্য কিছু টেকনিকও বলেছি, যে যেহেতু এটা ডেরিভেশন আমরা পড়ছি না, জাস্ট এটা সূত্র হিসাবে আমরা ব্যবহার করব। তো এই কারণে এটা আমাদের মনে রাখা জরুরি, এবং এটার জন্য আমরা কিছু টেকনিক বলেছি। এটা একটু তোমরা হয়তো কালকে বুঝতে পেরেছো আর কি। তারপরেও যদি প্রবলেম থাকে বলবে। আর কালকে ক্লাসে আমি যেটা দেখেছিলাম, এখানে গামা লিখে রেখেছিলাম। তো গামা জায়গাতে এখানে সি ব্যবহার করতে পারো, এল ব্যবহার করতে পারো, মানে জাস্ট এটা লাইন ইন্টিগ্রাল। এটা যে কোনো একটা আমরা প্রতীক ব্যবহার করতে পারি আর কি। তবে সাধারণত লাইন ইন্টিগ্রালের জন্য এলই ব্যবহার করা হয়, বা কোনো কোনো ক্ষেত্রে সিও ব্যবহার করা হয়। আর গামাও কোনো কোনো বইয়ে ব্যবহার করে। তো গামা প্রতীকটা যেহেতু তোমাদের কাছে খুব একটা পরিচিত না, আমরা গামাটাকে উঠিয়ে দিয়ে এখানে আমরা এল রেখেছি আর কি। আর এটা কোনো লিমিট না, আবারও বলছি, এখানে ইন্টিগ্রেশনের নিচে যেগুলো দেখছো এগুলো লিমিট না। এটা কি টাইপের ইন্টিগ্রেশন এটা বোঝানোর জন্য জাস্ট একটা মানে সিম্বল বলতে পারো আর কি। একটা ইন্টিগ্রাল মানে লাইন ইন্টিগ্রাল, দুইটা মানে সারফেস, এবং তিনটা ইন্টিগ্রাল মানে হলো আমাদের মানে ইন্টিগ্রেশন সাইন। তিনটা ইন্টিগ্রেশন সাইন মানে হলো আসলে ভলিউম ইন্টিগ্রাল। আর এখানে এটা ভলিউম ইন্টিগ্রালই যে হবে এটা বোঝার আর একটা উপায় হলো যে এখানে তিনটা এরকম ইন্টিগ্রেশন সাইন থাকবে, এবং ইন্টিগ্রেশনের ভ্যারিয়েবল থাকবে একটা। এটা একটু দেখার বিষয়। ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল যদি এখানে একটা না হয়, যদি তিনটা হতো, তাহলে কিন্তু এটা আমরা ভলিউম ইন্টিগ্রাল আবার ওভাবে বলতে পারতাম না আর কি। যাক, যদি মানে আবার মানে ভলিউম দিয়ে যদি বা অন্য কোনো ফাংশন দিয়ে যদি লেখা হতো আর কি। তো যাক, আমরা সাধারণভাবে এভাবে সাধারণত ভলিউম ইন্টিগ্রাল গুলো বা সারফেস বা লাইন ইন্টিগ্রালকে প্রকাশ করি। এবং তারপরে কথা হলো যে ক্লোজ নাকি ওপেন। তার জন্য ক্লোজ হলে পরে মাঝে এরকম একটা ক্লোজ চিহ্ন, আর ওপেন হলে তো কোনো কিছু নাই আর কি। তো সহজ করে দেওয়ার জন্য আরেকটু রিয়ারেঞ্জ করা হয়েছে এখানে আর কি। আমাদের প্রথমে লাইন ইন্টিগ্রাল, লাইন ইন্টিগ্রাল থেকে আমরা সারফেস ইন্টিগ্রালে যাই। এই লাইন ইন্টিগ্রাল থেকে সারফেস ইন্টিগ্রালে যেতে যেহেতু আমাদের একটা ডাইমেনশন বাড়ছে, আমরা এটাকে কার্ল করেছি, মানে এটা ডেল অপারেটর নিয়েছি একটা। এবং ডেল অপারেটরটা এখানে কার্ল হিসাবে ব্যবহার করা হয়েছে, কারণ হলো এটা বাম দিকে যেহেতু স্কেলার, এটাকে স্কেলার সমান রাখার জন্য আমাদের এখানে এটাকে স্কেলারই রাখতে হবে। এই কারণে এখানে কার্লটা রাখা হয়েছে। এটা গতকালকে ডিটেলস বলা হয়েছে, আর এখানে যাচ্ছি না। তো যাকে এখানে ডাইমেনশন একটা বাড়লো, সেটা আর এক ডেল অপারেটর দিয়ে অপারেট করে এটাকে ডাইমেনশন একটা কমিয়ে নেওয়া হলো। তার মানে হলো এখানে ডাইমেনশনালি দুইটা ইকুয়েশন একই। এবং আমরা লাইন থেকে সারফেস ইন্টিগ্রালে গেলাম। এবং লাইন থেকে যখন সারফেস ইন্টিগ্রালে যাচ্ছি, সেটা কিন্তু আর ক্লোজ সারফেস হচ্ছে না, এটা ওপেন সারফেস একটা। আর ইন্টিগ্রাল লাইন ইন্টিগ্রাল যেটা ছিল সেটা ক্লোজ লাইন ইন্টিগ্রাল, যেটা একটা সারফেস ফর্ম করেছে আর কি। তারপরে বলেছিলাম যে আচ্ছা, এটা ছিল আমাদের স্টোকস থিওরেম। আর ডাইভারজেন্স থিওরেম যেটা বলছিলাম যে আমাদের একটা সারফেস ইন্টিগ্রাল আছে, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল, যেটা একটা ভলিউম ফর্ম করছে। সেই ভলিউম ফর্ম যেটা করছে তার মধ্যে যে রিলেশনটা, সেটা হচ্ছে মানে ভলিউম ইন্টিগ্রাল এবং সারফেস ইন্টিগ্রালের মধ্যে যে রিলেশন, এটা হচ্ছে এটা। এখন সারফেস ইন্টিগ্রাল থেকে যদি আমরা ভলিউম ইন্টিগ্রালে যাচ্ছি, একটা ডাইমেনশন আবার এখানে বাড়ছে, এটাকে আবার একটা কমাতে হবে। তার কারণে এখানে আর একটা ডেল অপারেটর, এবং ডেল অপারেটর এখানে ডট মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আছে, তার মানে এখানে ডাইভারজেন্স নেওয়া হয়েছে আর কি ফাংশনটা। তো আশা করি এটা বুঝতে কারো সমস্যা থাকার কথা না, একদম সহজ দুইটা ফর্মুলা। এটা আমরা ব্যবহার করবো। এবং আমাদের আজকে যেটা বলেছিলাম যে গাউস ল আমরা আলোচনা করব, সেই গাউস ল এর একটা গুরুত্বপূর্ণ টার্ম হলো গাউসিয়ান সারফেস। এখন এরপরে যেটা বলছি গাউসিয়ান সারফেস, এটা একটা গুরুত্বপূর্ণ একটা টার্ম। আর গতকালকে যেটা বলছিলাম যে আমাদের কুলম্বস লয়ে কিছু লিমিটেশন আছে, যে এটা পয়েন্ট চার্জ ছাড়া, পয়েন্ট চার্জ ছাড়া এটা ওই চার্জের জন্য যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক মানে লাইন্স ইলেকট্রিক ফোর্স অথবা এই জাতীয় যে ইয়াগুলো ক্যালকুলেশন গুলো, এগুলো আমাদের একটু কঠিন হয়। মানে যেহেতু চার্জ ডিস্ট্রিবিউশন যদি থাকে, মানে পয়েন্ট চার্জ না হয়ে অন্য কোনো চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য এটা কঠিন হয়, এবং এটাকে আমরা সহজ করতে পারি, সিম্পলিফাই করতে পারি গাউস ল এর সাহায্যে।
তো এই কারণে আমাদের যেটা এখানে করবো গাউস ল, সেখানে একটা টার্ম হচ্ছে গাউসিয়ান সারফেস, এবং এই সারফেসটা হলো একটা ইমাজিনারি সারফেস। মানে এটা তুমি যে কোনো একটা ইমাজিনারি সারফেস তুমি ধরতে পারো, এবং সারফেসটা হবে ক্লোজ সারফেস, একটা ক্লোজ ইমাজিনারি সারফেস, যেটা কিনা যতগুলো চার্জ নিয়ে তুমি কনসিডার করবে প্রত্যেকটা চার্জ যেন ওই সারফেসের মধ্যে থাকে। এরকম ওই সারফেসের মধ্যে কনসিডার করার জন্য আমরা মানে যে কোনো ভাবে এই গাউসিয়ান সারফেসকে কনসিডার করতে পারি আর কি। এটার শেপ সাইজ অনেক রকম হতে পারে। আমাদের প্রবলেমটা কিরকম তার উপর ডিপেন্ড করবে যে গাউসিয়ান। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ব্যাপার কি, আমার এখানে নো নেটওয়ার্ক দেখাচ্ছে, নো ইন্টারনেট। আচ্ছা ঠিক আছে, যাক, এটা অন্য কোনো প্রবলেম হয়তো। আমরা যেটা বলছিলাম যে গাউসিয়ান সারফেসটা এটা যে কোনো শেপের হতে পারে, আরবিট্রারি যে কোনো শেপের হতে পারে, ইমাজিনারি, যাতে করে তোমাদের যতগুলো চার্জ আছে সবগুলো চার্জকে যেন কাভার করে আর কি। তো এটার জন্য আমি একটু বোর্ডে যাই। ধরো আমাদের চার্জ গুলো আছে এরকম, এরকম ভাবে ছড়ানো ছিটানো আছে। আমরা যদি এরকম ভাবে একটা সারফেস যদি কল্পনা করি, এর মধ্যে কিন্তু সবগুলো চার্জ আছে, এই সারফেসের বাইরে কোনো চার্জ নেই। এটা 3 ডাইমেনশনাল, তোমাকে কনসিডার করতে হবে। যদিও আমরা 2 ডাইমেনশনে দেখছি, বোর্ডটা 2 ডাইমেনশন, কিন্তু এটা 3 ডাইমেনশন, মানে এখানে উপরে নিচে সব দিকে সারফেসটা আছে একটা ক্লোজ সারফেস। তো এই ক্লোজ সারফেসের মধ্যে যদি চার্জগুলো সবগুলা থাকে আর কি, এর বাইরে কোনো চার্জ, মানে আমরা যে চার্জগুলোর জন্য কনসিডার করব এরকম কোনো চার্জ যদি বাইরে না থাকে, তাহলে এটাই হচ্ছে আমাদের গাউসিয়ান সারফেস। এখন এই গাউসিয়ান সারফেসটা আমরা আরবিট্রারি যে কোনো শেপের আমরা নিতে পারি। এরকম দেখতেই পাচ্ছ একটা আলু শেপের একটা গাউসিয়ান সারফেস আমরা আঁকিয়ে ফেলেছি আর কি। তো এটাতে আমাদের একটু প্রবলেম হয় আর কি। আমাদের গাউসিয়ান সারফেসটা এরকম নেওয়া যায়, তবে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এমন ধরনের সারফেস কনসিডার করব যাতে সিমেট্রি থাকে। সিমেট্রি মানে কি তোমরা জানো তো না? সিমেট্রি, সমতা, প্রতিসাম্য, তাই না? এটা তোমরা পড়েছো, প্রতিসাম্য, এটা অনেক জায়গাতে পড়েছো, জি বিশেষ স্যার। করে বায়োলজিতে পড়েছো। দ্বিপার্শ্বীয় প্রতিসম বা এটা এই জাতীয় টার্ম তোমরা পড়েছো আর কি। তো প্রতিসম এখানে যেটা বোঝায়, এরকম প্রতিসম এখানে থাকতে হবে, মানে কোনো একটা সিমেট্রি বা মিল থাকতে হবে আর কি। এখন এই মিল থাকার মতো ইয়ে হতে পারে তোমার একটা এরকম স্ফিয়ার, মানে গাউসিয়ান সারফেসটা হতে পারে এরকম একটা স্ফিয়ার নিলাম, বুঝছো? এটা অবশ্যই 3 ডাইমেনশনাল, আমরা কিন্তু এটাকে আমরা সার্কেল বলবো না। গাউসিয়ান সারফেস এটা সার্কুল, মানে সার্কুলার বা সার্কেল এরকম কিছু আমরা বলবো না। এটা আমাদের বলতে হবে স্ফিয়ার। কারণ আমরা বলেছি যেহেতু এটা গাউসিয়ান সারফেস এবং 3 ডাইমেনশনাল একটা, তাহলে আমাদের সেক্ষেত্রে এটা আমাদের হবে স্ফিয়ার। তো এই স্ফিয়ার যদি নাও, তাহলে এটা একটা সিমেট্রিক অবজেক্ট আমরা ধরতে পারি। তুমি যে কোনো ভাবে এটাকে সিমেট্রিক্যালি ডিভাইড করতে পারো আর কি বিভিন্ন সেকশনে, এবং সবগুলোর সাথে এটা একটা সিমেট্রি এখানে হোল্ড করে আর কি। তাই এরকম হতে পারে, অথবা হতে পারে এটা সিলিন্ড্রিক্যাল, এরকম শেপের হতে পারে, অথবা হতে পারে কিউব, বুঝছো? এরকম ধরনের আমরা এমন এমন সারফেস নিব, মানে ইচ্ছা মতো নিতেই পারি, কিন্তু আমরা এমন কিছু সারফেস এখানে কনসিডার করব যাতে করে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয় সিমেট্রি কনসিডারেশনের জন্য আর কি। তো যদি এরকম ভাবে নাও, তাহলে এখানে যদি আমাদের কিছু চার্জ থাকে, ধরলাম যে সেন্টারেই আমাদের চার্জটা আছে, তো এই চার্জ থেকে যদি আমাদের এই আউটওয়ার্ড ইলেকট্রিক ফিল্ড যদি এরকম হয়, তাহলে এই এই সারফেস আমাদের সারফেসের ডিরেকশনে একই দিকে, ইয়ের ডিরেকশনে একই দিকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ইয়ের সাথে সারফেসের, মানে সারফেস এরিয়া যে ডিরেকশন, এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, এবং 0 ডিগ্রি অ্যাঙ্গেল হলে পরে আমাদের এখানে ফ্লাক্সটা কি হবে, ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে? ফ্লাক্সের ইকুয়েশন কি ছিল? কস ছিল, তাই না? কসের একটা ফাংশন ছিল, তাহলে কস ফাংশনে কস 0 ডিগ্রি ভ্যালু কত হয়? 1 ম্যাক্সিমাম। ওয়ান। তাহলে এটা হবে আমাদের ম্যাক্সিমাম ফ্লাক্স তখন পাবে। আর যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে হবে আমাদের জিরো ফ্লাক্স, তাই না? তো যাই হোক, আমাদের এরকম ভাবে কনসিডার করবো যাতে করে, মানে এরকম ধরনের সিমেট্রিক্যাল অবজেক্ট যদি না হয়, তাহলে কোনো না কোনো একটা কন্ডিশনে আমাদের এই ফ্লাক্সের, মানে তোমার যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের যে ডিরেকশনটা, এটা সারফেসের সাথে হয় 0 ডিগ্রি হবে, অথবা 90 ডিগ্রি হবে, বা এই জাতীয় কোনো একটা অ্যাঙ্গেলে পড়বে আর কি। এবং সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা আর একটু সিম্পলিফাইড হয়ে যাবে। তবে আমাদের আবারও বলছি, গাউসিয়ান সারফেস আমরা ইচ্ছা মতো যে কোনো শেপে নিতে পারি, কিন্তু আমরা নিব কোনগুলো যেটাতে আমাদের সিমেট্রি আছে। যাই হোক, তাহলে আমরা একটু যাই এখন। তারপরে গাউস ল, এটা আসলে কি বোঝায়? গাউস ল বোঝায় যে
মানে যেটা বলে সেটা হলো যে কোনো একটা এরকম গাউসিয়ান সারফেস যদি থাকে বা হাইপোথেটিক্যাল কোনো একটা ক্লোজ সারফেস যদি থাকে, তাহলে তার মধ্যে যে পরিমাণ চার্জ আবদ্ধ অবস্থায় আছে এটা হলো ওই সারফেসে যে পরিমাণ ফ্লাক্স, সেই ফ্লাক্সের এপসাইলন মানে 1/এপসাইলন নট গুণের সমান হবে। সরি, উল্টা বললাম আর কি, এপসাইলন নট গুণের সমান হবে। অথবা তুমি উল্টা করে বলতে পারো যে কোনো একটা এরকম হাইপোথেটিক্যাল সারফেসে যে পরিমাণ ফ্লাক্স হয় বা নেট ইলেকট্রিক ফ্লাক্স যেটা হয় সেটা হচ্ছে ওই সারফেসের মধ্যে যে পরিমাণ ইলেকট্রিক চার্জ আছে সেটার 1/এপসাইলন নট গুণের সমান। এবং এটাকে যদি আমরা ইকুয়েশনের যদি মাধ্যমে যদি দেখি তাহলে ইকুয়েশনটা হচ্ছে এরকম যে ফাই ই এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স, এটা হচ্ছে নেট ইলেকট্রিক চার্জ ওই গাউসিয়ান সারফেসের মধ্যে যে পরিমাণ ইলেকট্রিক চার্জ আছে সেটার ভ্যালু যদি কিউ হয় তাহলে কিউ টাইমস 1/এপসাইলন নট, তাই না, মানে কিউ/এপসাইলন নট হচ্ছে আর কি। তাহলে নেট ইলেকট্রিক ফ্লাক্স এটা সমান হচ্ছে নেট চার্জ ডিভাইডেড বাই এপসাইলন নট। এটা হচ্ছে আমাদের মূলত এই গাউস ল এর কথা। তো গাউস ল শুধুমাত্র প্রথমে আমাদের এখানে ফ্লাক্সটাকে এর সাথে মানে চার্জের সাথে রিলেট করে, এবং আমরা এরপরে আরো আরো কিছু সিম্পলিফিকেশনের মাধ্যমে আমরা ফ্লাক্স থেকে মানে এই ফর্মুলা থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড বা ফোর্স পর্যন্ত যেতে পারি আর কি। তো যাই হোক, আমাদের তাহলে এই গাউস ল এর যে এক্সপ্রেশনটা এটা থেকে আমরা আরেকটু সামনে যাব, এটা কিছু ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল ফর্ম আমরা পড়বো এবং সেটা বোর্ডে আর কি। তো আমরা বোর্ডে চলে যাই, কোনো প্রবলেম হলে তোমরা একটু বলবে। তাহলে গাউস ল যেটা বলছে এটার টোটাল স্টেটমেন্টটা আমি লিখছি না, যেহেতু এটা এখানে দেখালামই আর কি। আমরা বোর্ডে এটার শুধু এক্সপ্রেশনটা লিখবো। আমাদের এক্সপ্রেশনটা কি ছিল গাউস ল এর? গাউস ল এর যে এক্সপ্রেশন ছিল সেটা হচ্ছে ফাই ই নেট ইলেকট্রিক ফ্লাক্স ইকুয়ালস টু নেট চার্জ ডিভাইডেড বাই এপসাইলন নট। আচ্ছা, আমি কি এটা এটা যদি দিই এটা কি বোঝাবে আর এটা কি বোঝাবে? কেউ কি বলতে পারবে? এটা মনে হয় বলেছি তোমাদের নাকি? আচ্ছা, দুইটাই এপসাইলন, এটাও এপসাইলন নট, এটাও এপসাইলন নট। তুমি যে কোনোটা ইউজ করতে পারো, জাস্ট এটা একটা একটা ভ্যারিয়েন্ট আর কি, একটার আর একটা ভ্যারিয়েন্ট, মানে দুইটাই বোঝানো হয় দুই রকম ভাবে এক্সপ্লেনকে আমরা প্রকাশ করতে পারি। তো বইয়ে অনেক জায়গাতে অনেক রকম দেখতে পারো ভ্যারিয়েন্ট, আমরা যে কোনো একটা ভ্যারিয়েন্ট এখানে ইউজ করতে পারি আর কি। তো যাই হোক, আমাদের ফাই ই বা মানে তোমার নেট ইলেকট্রিক ফ্লাক্স সমান হলো নেট চার্জ ডিভাইড বাই এটা, যেটা আমরা বলছিলাম। তো এটা হচ্ছে গাউস ল এর একদম বেসিক যে ইকুয়েশনটা, আমরা স্টেটমেন্ট থেকে সরাসরি যেটা পাই সেটা হচ্ছে এই ইকুয়েশনটা। এখন আমরা এই যে ফাই ই, এই ফাই ইটা আসলে কিভাবে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি? আমরা জানি যে ফাই ই ইলেকট্রিক ফ্লাক্স, ফাই ইকুয়ালস টু কি জানো তোমরা? গত ইকুয়েশনে গত ক্লাসে লেখা হয়েছিল ই ডট ডি। আমরা যদি ডি ফাই বলি, ডি ফাই ই মানে স্মল এরিয়াতে যে পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স আমরা পেতে পারি ই ইলেকট্রিক ফিল্ডের জন্য, তাহলে এটা হচ্ছে ই ডট ডি এ, অবশ্যই ভেক্টর হবে, ই ডট ডি এ ইকুয়ালস টু ডি ফাই, বুঝছো? তো এই যে ডি ফাই এটা তো আমাদের স্মল ফ্লাক্স, মানে আমাদের স্মল এরিয়া যেহেতু, তাহলে ফ্লাক্সটা এখানে স্মল। তো আমরা যদি টোটাল ফ্লাক্সটা জানতে চাই তাহলে ফাই ই ইকুয়ালস টু আমাদের এখন নিতে হবে ইন্টিগ্রেশন। এবং ইন্টিগ্রেশনটা যেহেতু আমাদের এটা সারফেস এবং সারফেসটা ক্লোজ সারফেস, আমরা এখানে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল নিব। তাহলে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএ, এটা আমরা বলবো ফাই ই সমান। তাহলে আমাদের নেট ইলেকট্রিক ফ্লাক্স ফাই ই, এটা যদি আমরা বলি, আমাদের সারফেসটা যেহেতু ক্লোজ, আমরা ক্লোজ সারফেস ইন্টিগ্রাল নিয়েছি এখানে, এবং ক্লোজ সারফেস ইন্টিগ্রাল নিয়ে যে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স পাচ্ছি এটা হচ্ছে এই ফাই ইকুয়ালস টু ই ডট ডিএ। তো এই ফাই ইকুয়ালস ই ডট ডিএ, ফাই ইকুয়ালস টু সময় যদি এটা হয় তাহলে আমরা ওই ইকুয়েশন থেকে লিখতে পারি হলো কিউ বাই এপসাইলন নট, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কিউ ইকুয়ালস টু এপসাইলন নট ইন্টিগ্রেশন ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএ। তাহলে এই যে ইকুয়েশনটা লিখলাম এটা হচ্ছে আমাদের গাউস ল এর ইন্টিগ্রাল ফর্ম। আমাদের এখানে ইন্টিগ্রেশন ইনভলভ আছে, তাহলে এটা ইন্টিগ্রাল ফর্ম অফ গাউস ল। এ পর্যন্ত কি ক্লিয়ার হচ্ছে তোমাদের? আমাদের
গাউস ল এর যে ইন্টিগ্রাল ফর্ম এটা হচ্ছে এইটুকু। তোমাকে যদি বলা হয় যে গাউস ল এর ইন্টিগ্রাল ফর্ম লিখো, তাহলে এই পর্যন্ত তোমাকে লিখতে হবে আর কি। তো যাই হোক, তাহলে আমরা এই গাউস ল এর ইন্টিগ্রাল ফর্ম পর্যন্ত লিখলাম। এখন আমাদের এটা ডিফারেন্সিয়াল ফর্মটা দেখতে হবে। আমরা কিন্তু এখনো গাউস ল প্রমাণ করিনি, আমরা জাস্ট স্টেটমেন্ট যেটা ছিল গাউস ল এর সেই স্টেটমেন্টটা এখানে জানলাম, এবং তারপরে সেটা থেকে তার এক্সপ্রেশনটা কি হয় এটা দেখলাম, এবং সেই স্টেটমেন্ট থেকে আমরা এটার ইন্টিগ্রাল ফর্ম পর্যন্ত এসেছি। এখন আসবো হলো এটা ডিফারেন্সিয়াল ফর্মে। প্রবলেম থাকলে বলবে এবং রেসপন্স করবে আর কি, যে কোনো কোশ্চেন করলে। তো আমাদের ইন্টিগ্রাল ফর্ম যেটা পেয়েছি, এই ইন্টিগ্রাল ফর্ম থেকে আমরা আসলে ডিফারেন্সিয়াল ফর্মে যেতে পারি। আমরা এটাকে আলাদাভাবে লিখে রাখি, ফাই ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএ। তো এটা আমাদের ইন্টিগ্রাল ফর্ম ছিল। এখন এটা থেকে আমরা ডিফারেন্সিয়াল ফর্মে যেতে চাই। তো ডিফারেন্সিয়াল ফর্মে যাওয়ার জন্য আমাদের এটাকে আমরা ডাইভারজেন্স থিওরেমটা যেটা আমরা একটু আগে পড়েছি, সেই ডাইভারজেন্স থিওরেম আমরা অ্যাপ্লাই করব। তো ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করব কেন? কারণ হলো আমাদের বাম দিকে আছে হলো চার্জ, ডান দিকে আছে হলো ইলেকট্রিক ফিল্ডের সারফেস ইন্টিগ্রাল। তো আমরা এমন কিছু চাই যাতে করে ইন্টিগ্রালটাকে আমরা উঠাতে পারি আর কি, মানে ইন্টিগ্রালটা ছাড়া লিখতে চাই। আমাদের যেহেতু আমরা ডিফারেন্সিয়াল ফর্ম এখন জানতে চাই, তাহলে এখন ডিফারেন্সিয়েশন ইনভলভ থাকতে হবে আর কি। তাহলে ইন্টিগ্রেশন সাইনটা থাকবে না। এখন ইন্টিগ্রেশন সাইন ওঠানোর একটা ওয়ে হতে পারে যে আমরা এই কিউটাকেও ইন্টিগ্রাল ফর্মে প্রকাশ করব, ডান দিকেও এটাকেও একই রকমের মানে একই ধরনের ইন্টিগ্রাল ফর্মে এটাকে যদি প্রকাশ করতে পারি, তারপরে দুই দিকের যেহেতু সমান সমান, আমরা দুইটাকে ইন্টিগ্রান্ড সমান বলতে পারি কি। সেক্ষেত্রে আমরা আগে যাই, তাহলে বলতে পারবে, বুঝতে পারবে আর কি। এখন মনে করো এটা একটা আবদ্ধ তোমার গাউসিয়ান সারফেস, এবং মানে এটা গাউসিয়ান সারফেস, এবং সেই গাউসিয়ান সারফেসের মধ্যে যে চার্জ ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে একদম ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন, এবং এটার ভলিউম মনে করো ভি, আর এখানে কিউ অ্যামাউন্টের চার্জ আছে। তাহলে এটা থেকে আমরা চার্জ ডেনসিটি বলতে পারি না? এখানে চার্জ ডেনসিটি, চার্জ ডেনসিটিকে আমরা সাধারণত রো দিয়ে প্রকাশ করি। তাহলে রো ইকুয়ালস টু কিউ বাই ভি, মানে পার ইউনিট ভলিউমে কতখানি চার্জ আছে এটাকে আমরা বলি চার্জ ডেনসিটি। আর ইউনিট ভলিউমে কি পরিমাণ চার্জ আছে কোনো একটা ভলিউমের মধ্যে, মানে ক্লোজড ভলিউমের মধ্যে, সেটাকে আমরা বলতে পারি এটার চার্জ ডেনসিটি, যেটাকে আমরা রো দিয়ে প্রকাশ করছি। এখন তাহলে আমরা এখান থেকে কিউ সমান কি লিখতে পারি? কিউ ইকুয়ালস টু রো টাইমস ভি, চার্জ ডেনসিটি গণিত ভলিউম। এই ভলিউমটাকে আমরা যদি এখন শুধুমাত্র মানে টোটাল ভলিউম না বলে যদি এটাকে আমরা ইন্টিগ্রেশন আকারে যদি লিখতে চাই, তাহলে এটাকে এভাবে লেখা যায় যে এটাকে আমরা ভলিউম ইন্টিগ্রাল অফ, মানে ভলিউম ইন্টিগ্রাল ডিভি। আমরা যদি ডিভি এর ভলিউম ইন্টিগ্রাল নিই, তাহলে কি পাবো? এখান থেকে জাস্ট ভি পাবো, তাই না? ডিভির টোটাল ভলিউম মানে ভলিউম ইন্টিগ্রাল নেওয়া মানে হলো আমরা এখান থেকে টোটাল ভলিউমটা পাবো, এবং টোটাল ভলিউম হচ্ছে এখানে ভি। তাহলে এই ভলিউম ইন্টিগ্রাল অফ ডিভি এটা সমানই হলো আসলে ভি। তাহলে আমরা কিউ সমান আমরা এটা লিখতে পারি। তাহলে এটা থেকে আমাদের বামে হলো রো টাইমস ভলিউম ইন্টিগ্রাল অফ ডিভি। কারো বুঝতে অসুবিধা হলে বলবে। এবং ডান দিকে যেটা আছে আমাদের এপসাইলন নট। হ্যাঁ অবশ্যই বলো, কে কোশ্চেন আমার কে কোশ্চেন করছো আমি দেখতে পাচ্ছি না। আর এখানে ডি এর ডিএস লেখা হবে। সরি আমি শুনতে পাইনি, তুমি আরেকবার বলবে? স্যার এখানে ডি এর জায়গায় কি ডিএস লেখা যাবে? ডি এর জায়গায় ডি এস লেখা যাবে কিনা? হ্যাঁ লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমরা এখানে ডি এ যেটা বলেছি, ডি এটা হচ্ছে আমাদের স্মল সারফেস এলিমেন্ট। ডি এটা হচ্ছে সারফেসের একটা স্মল এলিমেন্ট। এখন তুমি ডি এর জায়গায় ডিএস লিখতেই পারো, এটা কোনো ব্যাপার না, বুঝছো? এটা কোনো ব্যাপার না। আমরা যদি এটাকে ডি এ ডিএস এরকমই যে লিখতে হবে এমন না। আমরা যদি এটাকে ডি জেডও বলি আমার কোনো সমস্যা না। আমরা যদি বলি যে ডি জেড আমাদের সারফেস এলিমেন্ট, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এটা ডিফাইন করতে হবে। আমি তো জাস্ট ইকুয়েশন গুলো লিখে যাচ্ছি, কথা এখানে কিন্তু এত কিছু লেখার সুযোগ হয়তো ক্লাসে হয় না আর কি। তো তোমরা যখন লিখবে পরীক্ষায়, তো প্রত্যেকটা টার্ম কোনটা কি বোঝায় এটা তোমাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে, কারণ একই টার্ম অনেকে অনেক রকম কিছু ধরতে পারে, তাই না? তো এটা তুমি কোনটা ধরেছো সেটা বোঝানোর জন্য তোমাকে এটা ক্লিয়ার করে দিতে হবে। কিন্তু এখানে তুমি প্রথমে বলে দিলে যে ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ডি এটা হচ্ছে আমাদের স্মল সারফেস এলিমেন্ট,
আর এপসাইলন হচ্ছে আমাদের ইলেকট্রিক পারমিটিভিটি, কি হচ্ছে আমাদের টোটাল ইলেকট্রিক চার্জ, তাই না? এটা কোনটা কি বোঝায় তোমাকে এটা একদম প্রথমে ক্লারিফিকেশন করে নিতে হবে আর কি, ক্লারিফাই করে নিতে হবে। তারপরে আমাদের এখানে এখন যেটুকু অংশ আছে এরপরে এপসাইলনের পরে আছে এই যে এটা। তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের সারফেস ইন্টিগ্রাল, আমরা বলেছি একই ধরনের ইন্টিগ্রালে ডান দিকে বাম দিকে সমান করতে চাই। তো বাম দিকে আমাদের অলরেডি ভলিউম ইন্টিগ্রাল আমরা এক্সপ্রেস করে ফেলেছি এটাকে, তাহলে ডানেও আমাদের ভলিউম ইন্টিগ্রাল নিয়ে যেতে হবে। তাহলে আমাদের আছি হলো সারফেস ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল থেকে আমরা ভলিউম ইন্টিগ্রালে যেতে চাই, কোন ফর্মুলা ইউজ করব? ভলিউম ইন্টিগ্রাল থেকে সারফেস ইন্টিগ্রাল থেকে ভলিউম ইন্টিগ্রাল কোন ফর্মুলা ইউজ করব? ডাইভারজেন্স থিওরেম। ডাইভারজেন্স এবং ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করলে পরে আমাদের ভলিউমটা হয় এরকম, মানে মানে ভলিউম ইন্টিগ্রালটা হবে এরকম ভি। এবং এটা যেহেতু একটা স্টেপ আমরা বাড়ছি, মানে আমাদের একটা ডাইমেনশন বাড়ছে, আমাদের এটাকে একটা ডেল অপারেটর নিতে হবে। এটা কিন্তু ডেল অপারেটর, হ্যাঁ এটা ডেল্টা না, ডেল অপারেটর ডট ই, আমাদের ফাংশনটা ছিল এখানে ই, আগে আমরা এফ দিয়ে ডিফাইন করেছিলাম, এফটা যে কোনো ফাংশন হতে পারে এবিসিডি এক্স ওয়াই জেড। তো এখানে আমাদের ফাংশনটা হচ্ছে ই, ইলেকট্রিক ফিল্ড, তাহলে ওই ফাংশনটা এখানে থাকলো এবং এর সাথে ডিভি। ভিটা কি ভেক্টর? এই ভিটা কি ভেক্টর? না, ভিটা হচ্ছে এখানে একটা ভলিউম, এটা কখনো ভেক্টর না, এবং ভেক্টর না বলেই আমাদের এখানে এটাকে ডট প্রোডাক্ট নিতে হলো আর কি। এটা যদি ভেক্টর হতো তাহলে আমরা এখানে আমাদের ক্রস নিতে হতো, মনে থাকবে, কারণ আমাদের বামে টোটাল কোয়ান্টিটি হচ্ছে আমাদের স্কেলার, এটা তো আমাদের স্কেলার রাখতে হবে আর কি। তো যাই হোক, এটা বলা হয়েছে আগে। এখন দেখো আমাদের বাম দিকেও আমাদের একটা ভলিউম ইন্টিগ্রাল আমরা নিয়েছি, ডানেও আমাদের ভলিউম ইন্টিগ্রাল আছে। আমরা ইচ্ছা করলে পারে এটাকে আরেক স্টেপ নিতে পারি এবং যতগুলো আমাদের কনস্ট্যান্ট আছে সবগুলোকে আমরা একবারে লিখতে পারি এরকম ভাবে, রো ডিভি ইকুয়ালস টু, সরি, ভলিউম ইন্টিগ্রাল অফ এপসাইলন নট ডেল ডট ই ডিভি। এইভাবে আমরা লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ হলো আমাদের এই যে রো, এটা একটা কনস্ট্যান্ট, কারণ হলো এটা ভলিউম কত এর উপর ডিপেন্ড করে না, কারণ আমরা বলেছি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড চার্জ, তার মানে প্রত্যেকটা পয়েন্টে চার্জ ডিস্ট্রিবিউশন সমান এবং চার্জ ডেনসিটিও সমান, তাহলে এটা এর উপর নির্ভর করছে না, এটা একটা কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্টকে তুমি ভিতরে রাখতে পারো বাইরে রাখতে পারো, এটা কোনো ব্যাপার না, একই রেজাল্ট পাবে। একই রকম ভাবে এপসাইলন নট ইলেকট্রিক পারমিটিভিটি, এটা তুমি যদি ওই ফ্রি স্পেস, মানে আমরা যদি স্পেসটা চেঞ্জ না, এটা অবশ্যই ফ্রি স্পেসের জন্য, কারণ এপসাইলন নট লিখেছি শূন্যস্থানের জন্য আর কি। তো এটা যদি তুমি ওর মিডিয়ামটা চেঞ্জ না করো, শূন্যস্থানকে চেঞ্জ করে দিয়ে তুমি প্যারাফিন কেরোসিন বা এই জাতীয় কোনো মিডিয়ামের মধ্যে যদি রেখে না দাও, তাহলে এটাও কোনো চেঞ্জ হচ্ছে না। সেই কন্ডিশন আমরা এটাকে এর ভিতরে ইন্টিগ্রেশনের ভিতরে নিতে পারি। তাহলে এখন আমাদের ইন্টিগ্র্যান্ড হচ্ছে এইটুকু অংশ, ডান দিকে ইন্টিগ্র্যান্ড হচ্ছে এইটুকু অংশ। ইন্টিগ্র্যান্ড, তারপর ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল, এগুলো তো তোমরা বুঝো। আমরা যেটাকে ইন্টিগ্রেশন করছি সেটাকে আমরা বলি ইন্টিগ্র্যান্ড, তাই না? এবং যে ভ্যারিয়েবলের রেসপেক্টে করছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল। এখানে ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল হচ্ছে ডিভি, ইন্টিগ্র্যান্ড হচ্ছে রো, আর এটা আমাদের ইন্টিগ্রেশন সাইন। একই রকম ভাবে ইন্টিগ্রেশন সাইন, ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্র্যান্ড, এবং এটুকু হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল। তো দুইটা ইন্টিগ্রেশনের রেজাল্ট সমান হবে তখনই, একই টাইপের ইন্টিগ্রেশনে, যখন তাদের ইন্টিগ্র্যান্ড গুলো সমান হবে। তো সেই কন্ডিশনে আমরা বলতে পারি রো ইকুয়ালস টু এপসাইলন নট ডেল ডট ই, এবং এখান থেকে তুমি যেটা লিখতে পারবে ডেল ডট ই, এটা ইকুয়ালস টু রো বাই এপসাইলন নট। এই ডেল ডট ই ইকুয়ালস টু রো বাই এপসাইলন নট যেটা লিখলাম, এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ফর্ম অফ, ডিফারেন্সিয়াল সংক্ষেপে লিখছি আর কি, ফর্ম অফ গাউস ল। বুঝছো? তাহলে যদি তোমাকে ডিফারেন্সিয়াল ফর্ম বলতে লিখতে বলে তাহলে এই পর্যন্ত তোমার লিখলে হবে আর কি। যদি শুধু ফর্মুলাটা লিখতে বলা হয় কোশ্চেনে তাহলে শুধু এই ফর্মুলাটা লিখলে হবে, আর যদি এটা টোটালটা যদি তুমি করতে চাও কোনো ব্যাপার নেই, 2-1 লাইন লাগবে আর কি করতে। আমি করলাম বোর্ডে তোমাদের এত কিছু বোঝানোর জন্য, এই কারণে আমরা একটু ডিটেলসে করেছি আর কি। তুমি যখন খাতা কলমে করতে যাবে দেখবে এটা 2 লাইনে শেষ করে ফেলা যায় আর কি। তো আমি এখানে যে বোর্ডে তোমাদের ডিটেলসই করাবো যাতে বুঝতে সুবিধা হয়, তোমরা এভাবে লিখলেও কোনো সমস্যা নেই।
যাক, এ পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা দেখো। তাহলে ডেল ডট ই মানে আমাদের ইলেকট্রিক ফিল্ডের যদি ডাইভারজেন্স নিই আমরা, তাহলে এটা হবে চার্জ ডেনসিটি ডিভাইডেড বাই এপসাইলন নট এর সমান। এটা হচ্ছে আমাদের গাউস ল এর ডিফারেন্সিয়াল ফর্ম। এবং এখানে ডিফারেন্সিয়াল ফর্ম কেন বলা হচ্ছে? কারণ এখানে ডিফারেন্সিয়াল ইনক্লুড আছে। ডিফারেন্সিয়াল কোন জায়গায় কেউ বলতে পারবে? এই ইকুয়েশনে ডিফারেন্সিয়াল কোথায় ইনক্লুড করা হলো এই ইকুয়েশনটাই? আমরা ইন্টিগ্রাল ফর্ম যেটা বলেছিলাম আগে, সেটা হচ্ছে এই যে এটা আমাদের ইন্টিগ্রেশন, সরি ইন্টিগ্রাল ফর্ম। এবং সেই ইন্টিগ্রাল ফর্মে আমরা বলেছি এখানে ইন্টিগ্রেশনটা এখানে ইনক্লুড করা হয়েছে, এই কারণে এটাকে আমরা ইন্টিগ্রাল ফর্ম বলতে পারি। এখানে ডিফারেন্সিয়ালটা কোথায় ইনক্লুড করা হলো? আমি বুঝতে পারিনি তোমাদের কথা কারই। ডেল অপারেটর, তাই না? ডেল অপারেটরটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ভেক্টর অপারেটর। তো এই ডেল অপারেটরের মধ্যে ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে, তাই না? ওটা আছে। তাহলে এটাই হলো আমাদের মূলত ডিফারেন্সিয়াল ভেক্টর অপারেটর। এটা একই সাথে ডিফারেন্সিয়াল, একই সাথে ভেক্টর অপারেটর, তাই না? তো এখানে মূলত আমাদের ডিফারেন্সিয়েশনটা ইনক্লুড করা হয়েছে, এবং এটার থাকার জন্যই আমরা, মানে ডেল থাকার জন্যই, ডেল অপারেটর থাকার জন্যই আমরা এটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলছি আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশনের ফর্ম। আমরা অনেক জায়গায় এটা ইউজ করতে পারি আর কি। তোমাদের ইলেকট্রোডাইনামিক্স তোমাদের পড়ানো হয়তো হবে না, কিন্তু এটুকু আমরা বলে রাখি যে ইলেকট্রোডাইনামিক্স বা তড়িৎ গতি বিজ্ঞান, যেটা আমরা যত রকমের যে মোবাইল বা তোমার ইলেকট্রনিক কমিউনিকেশন যেটা করি, সেটা সম্পূর্ণ দাঁড়িয়ে আছে হলো ইলেকট্রোডাইনামিক্স এর উপরে। এবং সেই ইলেকট্রোডাইনামিক্স এর একদম 4টা বেসিক ফর্মুলা আছে। তার মধ্যে প্রথম যে ফর্মুলাটা, সেটা হচ্ছে গাউস ল। ইলেকট্রোডাইনামিক্স এর একদম মূল ভিত্তি। এই মূল ভিত্তি হলো মূলত এই 4টা ইকুয়েশনের উপর ভিত্তি করে, 4টা ল এর উপর ভিত্তি করে। সেই 4টা ইকুয়েশন বা 4টা ল এর প্রথমটা হলো গাউস ল। যাক, তো আমরা এই গাউস ল কিভাবে আসলো, এই গাউস ল এর প্রমাণটা একটু করব। তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল, তোমরা অ্যাঙ্গেল সম্পর্কে সবাই জানো। সলিড অ্যাঙ্গেল কি তোমরা জানো? পড়েছে কি এর আগে কোথাও সলিড অ্যাঙ্গেল? একটু রেসপন্স করো, আমি তো তাছাড়া বুঝবো না আর কি। আমি তো বলেছি আমাদের আমাদের মানে আমার ক্লাসে এটা কোনো কিছু নেই, হেজিটেশনের কিছু নাই। তোমরা যে কোনো কোশ্চেন, যে কোনো কথা এখানে বলতে পারো, কোনো হেজিটেশনের কিছু নাই। যে কোনো সিলি কোশ্চেন আমরা এখানে বলতে পারি, আমাদের কোনো প্রবলেম নেই। যাক, তো আমাদের যেটা বলছিলাম সলিড অ্যাঙ্গেল, এই সলিড অ্যাঙ্গেল আমি ধরলাম যে এটা আমরা আগে দেখিনি। তো আমাদের অ্যাঙ্গেল যেটা আমরা জানি, এই যে 2 ডাইমেনশনাল। সলিড অ্যাঙ্গেল হচ্ছে মূলত 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল। এটা হচ্ছে 3D অ্যাঙ্গেল বলা হয় এটাকে। আর আমরা এই পর্যন্ত যেটা পড়েছি অ্যাঙ্গেল, এমনি অ্যাঙ্গেল যেটা আমরা থিটা দিয়ে যেটা প্রকাশ করি, এটা হচ্ছে আমাদের মূলত 2D অ্যাঙ্গেল বা 2 ডাইমেনশনাল অ্যাঙ্গেল। এই 2 ডাইমেনশনাল অ্যাঙ্গেল হচ্ছে এই যে এটা থিটা, আমরা এখানে যেটা লিখেছি আর কি। তো এই 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেলটা আসলে কি বোঝায়? 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেলটা বোঝায় হলো যে এটা কোনো একটা পয়েন্ট থেকে তোমার ফিল্ড অফ ভিউটা কেমন, বা কত বেশি আর কি, বা কত কম, এটার একটা মেজার। এটাকে আমরা এভাবে দেখতে পারি যে এটা একটা স্ফিয়ার মনে করো। এটা কিন্তু সার্কেল না, আবারও বলছি 3 ডাইমেনশনাল যেহেতু, এটা একটা স্ফিয়ার। তো এই স্ফিয়ারে তুমি মনে করো, এটা মুছে দিই, এই স্ফিয়ারের উপরে এটা হচ্ছে তার সেন্টার, এবং এর উপরে তুমি একটা বৃত্ত আঁকলে। একটা তোমার কাছে গোলক ছিল, বা মনে করো একটা ফুটবল ছিল, সেই ফুটবলের উপরে তুমি একটা এরকম একটা বৃত্ত আঁকলে, এবং সেই বৃত্তের প্রত্যেকটা পয়েন্ট থেকে এই সারফেসে, মানে এর কেন্দ্রে একটা করে এরকম রেখা টানলে, তাহলে এটা কি হবে? একটা চোঙের মতো তৈরি করবে, তাই না? একটা চোঙ তৈরি করবে আর কি। এবং সেটা দেখতে অনেকটা এই ধরনের হবে, তোমরা দেখতে পাবে আর কি। একটা কাগজকে যদি আমরা এভাবে ভাঁজ করে নিই, তো এটাকে যদি জাস্ট এইভাবে রেখে দেওয়া হতো মানে সেন্টার থেকে, তাহলে যেমন দেখাতো ঠিক এরকম। আমরা একটা বৃত্ত এরকম আছে, সেই বৃত্তের উপর একটা এরকম সার্কেল টেনেছি, এবং সেই সার্কেলের প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা সেন্টার পর্যন্ত একটা করে লাইন নিয়ে গেছি। তো এখানে যে জিনিসটা তৈরি হলো, এটাকে আমরা বলি সলিড অ্যাঙ্গেল।
যেটা এখানে দেখছো চোঙের মতো, এটাই হচ্ছে আমাদের 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল, যেটাকে আমরা বলি সলিড অ্যাঙ্গেল। তো এই সলিড অ্যাঙ্গেলটা কি বোঝায়? সলিড অ্যাঙ্গেলটা বোঝায় যে এটা ফিল্ড অফ ভিউ, মানে আমরা এখান থেকে যে দেখছি এই দেখার ভিউটা কতখানি বড়। এটা যদি বড় হয় তাহলে এই যে দেখো ফিল্ড অফ ভিউটা বাড়ছে, তাই না? আর যদি এরকম ছোট হয় তাহলে ফিল্ড অফ ভিউ কমছে। এখন ফিল্ড অফ ভিউ বাড়ছে না কমছে এটা তোমার ডিপেন্ড করবে এরকম যে আমরা ধরো এই যে এই ম্যাটেরিয়ালটাই আমরা দেখছি, মনে করো আমরা যদি দূরে থেকে দেখি তাহলে এটার সলিড অ্যাঙ্গেল হবে কম, এটা ফিল্ড অফ ভিউ কম। আমরা যদি এই একই অবজেক্ট এটা যদি কাছে নিয়ে আসি তাহলে আমাদের, মানে যেহেতু এখান থেকে আমরা দেখছি, তাহলে আমাদের এক্ষেত্রে ফিল্ড অফ ভিউ বেড়ে যাবে আর কি। দূরে গেলে ফিল্ড অফ ভিউ কম, কাছে আসলে ফিল্ড অফ ভিউ বেশি। তার মানে দূরে যখন যাচ্ছি এটার এখানে যে সলিড অ্যাঙ্গেল সাবটেন্ড করবে বা এটা তৈরি করবে এর সেন্টারে, এই সলিড অ্যাঙ্গেলের ভ্যালুটা কম, কিন্তু যখন কাছে আসছে সলিড অ্যাঙ্গেলের ভ্যালুটা বাড়ছে। এই হচ্ছে আমাদের সলিড অ্যাঙ্গেলের বিষয়। এখন এটার যদি ম্যাথমেটিক্যাল ফর্মে যেতে চাও, সলিড অ্যাঙ্গেলকে প্রকাশ করা হয় সাধারণত ওমেগা দ্বারা। ওমেগা, তো ওমেগা সমান হলো, আমরা প্রথমে স্মল একটা সলিড অ্যাঙ্গেল নিই, ডি ওমেগা স্মল সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা ইকুয়ালস টু ডি এ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে তার ম্যাথমেটিক্যাল ফর্মুলা হচ্ছে এটা। আমরা থিটা সমান কি লিখি? থিটা যদি আমাদের এমনি হয়, থিটা ইকুয়ালস টু এস বাই আর, এরকম একটা লিখি না, যে চাপ বাই ব্যাসার্ধ। এস হচ্ছে আমাদের চাপ আর আর হচ্ছে ব্যাসার্ধ, এমনি 2D অ্যাঙ্গেলের জন্য এরকম। এখান থেকে এইটুকু হলো এস আর এইটা হচ্ছে আর, তাহলে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা, তাই না? তাহলে এখানে সলিড অ্যাঙ্গেল যখন আমরা বলছি, তাহলে এই সলিড অ্যাঙ্গেলের প্রত্যেকটা টার্ম কি বোঝায়? এখানে ডি এ যেটা, এই ডি এটা হচ্ছে ওইখানে যে এরিয়াটা আমরা নিয়েছিলাম সেই, মানে সেই এরিয়াটার ভ্যালু হচ্ছে ডি এ, এবং এটার যে রেডিয়াস এটা হচ্ছে আর। তাহলে আমরা সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা এখানে যেটা ফর্ম করেছে আর কি, এই মানে 3D যে অ্যাঙ্গেলটা, এই ডি ওমেগা ইকুয়ালস টু ডি এ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেলের মানে এক্সপ্রেশন বলতে পারো আর কি। এই বিষয়টা কি ক্লিয়ার হলো তোমাদের এ পর্যন্ত? জি স্যার। স্যার আচ্ছা, 1D অথবা স্যার 3D অবজেক্টের কি স্যার সলিড অ্যাঙ্গেল বের করা যাবে? ওয়ান ডাইমেনশনাল অবজেক্টের সলিড অ্যাঙ্গেল মানে হয় না তো। এটা ওয়ান ডাইমেনশনাল মানে তো জাস্ট লাইন, তাই না? এটা একটা স্যার 3 লাইন। ডাইমেনশনালের হবে? এটা যে এটা মানে সলিড অ্যাঙ্গেল মানেই 3D অবজেক্ট হতে হবে। তুমি 2D অবজেক্টের সলিড অ্যাঙ্গেল পাবে না, বুঝছো? 2D অবজেক্ট যদি হয় তার জন্য তো সলিড অ্যাঙ্গেল হবে না, 3D অবজেক্ট হতে হবে। স্যার আমরা এখানে ছবিটা যেটা আঁকিয়েছি এটা কিন্তু কোনো বৃত্ত না, এটা একটা গোলক। মানে তুমি ফুটবল ধরতে পারো, মানে এত বড় সাইজের একটা ফুটবল, এই ফুটবলের উপরে আমরা এরকম ভাবে একটা বৃত্ত টানলাম, ওই বৃত্তের প্রত্যেকটা পয়েন্ট থেকে এরকম ভাবে সেন্টার পর্যন্ত লাইন নিয়ে গেছি। এটা ছিল আমাদের ডিসক্রিপশন। স্যার ফুটবলের উপরে তো স্যার মানে স্যার যে গোলক না না, সার্কেলটা আঁকা হলো হ্যাঁ হ্যাঁ সেটা স্যার 2D তো? হ্যাঁ, এটা 2D, জি স্যার। ওইটুকু অংশ 2D, কিন্তু অবজেক্ট টোটালটা কি? টোটাল অবজেক্ট হলো 3D, তাই না? এই 3D জি স্যার। অবজেক্টের উপরে আমরা একটা সার্কেল টেনেছি, বা এটা সার্কেলই হবে এমন না, এটা যে কোনো শেপের হতে পারে। আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এখানে সার্কেল ধরেছি, কিন্তু এটা ইচ্ছা মতো আরবিট্রারি যে কোনো শেপের হতে পারে, এবং তুমি প্রত্যেকটা পয়েন্ট থেকে এরকম ভাবে লাইন নিয়ে গেলে পারো। এখানে টোটাল যে ডিএ বাই আর স্কয়ার করে তুমি যা পাবে এরও একটা ভ্যালু পাবে, এটা হলো ওই সারফেসের জন্য সলিড অ্যাঙ্গেল হবে সেক্ষেত্রে। জি ক্লিয়ার এটুকু? স্যার। আচ্ছা, আমাদের এই পর্যন্ত যে এক্সাম্পলটা এখানে দেখালাম সেটাতে দেখো যে এটা একটা স্ফিয়ার ধরা হয়েছে, এবং স্ফিয়ার ধরা হয়েছে এবং তার সেন্টার থেকে এই দূরত্বটা নিয়েছি আমরা আর। তো এটাই যদি হয় তাহলে যে কোনো সময় আমরা যে কোনো পজিশনে ধরতে পারি, এরকম ভাবে যেটা লাইন টানি তাহলে এটা হচ্ছে আমাদের মূলত আর এর ডিরেকশন, এবং ওই একই পয়েন্টে যদি আমরা এরিয়া ডিরেকশন নিই তাহলে এরিয়া ডিরেকশন হচ্ছে এটা। তাহলে ডি এর ডিরেকশনও এটা, আর এর ডিরেকশনও এটা, একই দিকে। তো একই দিকে যখন আছে তার জন্য আমাদের মূলত ফর্মুলাটা এটা, কিন্তু যদি একই দিকে না হয় তাহলে আমাদের ফর্মুলাটা একটু চেঞ্জ হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের ছবিটা আমরা এরকম আরবিট্রারি শেপে যে কোনো একটা 3D অবজেক্ট ধরতে পারি, এবং সেই 3D অবজেক্টের আমরা এই সেন্টারে সলিড অ্যাঙ্গেলের ভ্যালুটা জানতে চাই, এবং তার জন্য আমরা মূলত এখান থেকে, মানে এখানে একটা সারফেস এরিয়া যদি আমরা ধরি, এই এরিয়া থেকে সলিড অ্যাঙ্গেলের ভ্যালু কত এটা আমরা জানতে চাই। তাহলে প্রত্যেকটা পয়েন্ট থেকে এরকম ভাবে আমাদের লাইন টানতে হবে। তো যাই হোক, আমরা এই পয়েন্টে যদি এরিয়ার রেডিয়াসের ডিরেকশনটা যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের মূলত আর এর ডিরেকশন,
আর এখানেই এই একই পয়েন্টে মানে যেখানে আমাদের যে সারফেসের উপরে যে পয়েন্টে রেডিয়াস ভেক্টরটা ইন্টারসেক্ট করছে আর কি, ওই একই পয়েন্টে আমরা যদি সারফেস এরিয়াটা যদি আমরা ধরি, তাহলে সারফেস এরিয়ার ডিরেকশন হচ্ছে এখানে জাস্ট এর সাথে পারপেন্ডিকুলার। সারফেস এরিয়া দেখতে পাচ্ছ এরকম একটি অ্যাঙ্গেল করে আছে, তাহলে সারফেস এরিয়ার ডিরেকশন হচ্ছে এটা, তাহলে ডি এর ডিরেকশন হলো এই দিকে। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হলো যেটাকে আমরা নাম দিলাম থিটা। এটা হচ্ছে আমাদের 2D অ্যাঙ্গেল কিন্তু, বা আমরা যে অ্যাঙ্গেল নামে যেটাকে এতদিন চিনি সেই অ্যাঙ্গেল। তো এখানে আমাদের সলিড অ্যাঙ্গেল বের করার উপায় হলো এই যে রেডিয়াস ভেক্টর যেদিকে আছে ওই রেডিয়াস ভেক্টরের দিকে ডি এর প্রজেকশন কতখানি। এখানে যেটা হবে সেটা হচ্ছে মানে রেডিয়াস ভেক্টরের দিকে ডি এর বা এরিয়া ভেক্টরের প্রজেকশন কতখানি। আমরা জানি কি যে যার প্রজেকশন তার কস থিটা থাকে, তাই না? তাহলে এখানে আমরা যেটা লিখতে পারবো সেক্ষেত্রে ডি ওমেগা ইকুয়ালস টু ডি এ কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। কিভাবে আসলো আমরা আবারও বললাম যে এখানে উপায়টা হলো এরকম যে আর এর দিকে বা রেডিয়াস ভেক্টরের দিকে এরিয়া ভেক্টরের যে প্রজেকশন মানে ওই এরিয়ার যে প্রজেকশন, এই প্রজেকশনটা আমাদের নিতে হবে। এখন আমরা আগে বললাম যে যার প্রজেকশন তার কস থিটা মানে ডি এ কস থিটা হচ্ছে উপরে ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর স্কোয়ারের তো কোনো চেঞ্জ নেই। আর স্কোয়ার মানে হলো আমরা যেখান থেকে মানে যেখানে আমরা সলিড অ্যাঙ্গেলটা কনসিডার করতে চাই সেই পয়েন্ট থেকে ওই সারফেসের যে দূরত্বটা, এটাই হলো আমাদের এই এরিয়া আর। তো ডি ওমেগা সমান হলো এটা। তাহলে আমাদের ফর্মুলাটা টোটালি আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি। এর মধ্যে আমাদের আর কোনো ঝামেলা নাই। যদি কোনো ক্ষেত্রে আমাদের এই থিটার ভ্যালুটা এরকম এখানে যেরকম 0 ডিগ্রি হয়ে গেল, এখানে কিন্তু থিটার ভ্যালু 0, এখানে থিটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে কারণ একই দিকে ডিএ এবং আর। তো এই কারণে এখানে cos 0 ডিগ্রি যদি হয় তাহলে এটা হয় 1 এবং ভ্যালুটা হয় ডিএ বাই আর স্কোয়ার। তাহলে আমাদের মেইন ফর্মুলা হচ্ছে এটা এবং এটারই সিম্পলিফাইড ফর্ম হচ্ছে এটা। কোন একটা পার্টিকুলার কন্ডিশনে এই ডি ওমেগা ইকুয়ালস টু ডিএ বাই আর স্কোয়ার এটা হতে পারে। তো যাই হোক, এখন এই যে এটা একটা টোটাল একটা স্ফিয়ার আমরা কনসিডার করেছি, এই সম্পূর্ণ স্ফিয়ারের উপরে আমরা জাস্ট এইটুকু এরিয়া নিয়ে এর সলিড অ্যাঙ্গেল কতখানি হয় এটা আমরা বললাম এটা। এখন এই এরিয়াটা যদি টোটাল সারফেস এরিয়াটা যদি আমরা কনসিডার করি মানে ফুটবলের বা ওই 3D যে স্ফিয়ারটা, এই স্ফিয়ারের টোটাল সারফেস এরিয়াটাই যদি আমাদের সলিড অ্যাঙ্গেলের জন্য কনসিডার করা হয় তাহলে এটা হবে সর্বোচ্চ সলিড অ্যাঙ্গেল। এবং সেই সর্বোচ্চ সলিড অ্যাঙ্গেলের যে ভ্যালু এটা কেমন হয় একটু আমরা দেখি। সেই ভ্যালুটা যেহেতু সর্বোচ্চ তাহলে আমরা এটাকে আর ডি লিখবো না, জাস্ট ওমেগা লিখবো। তাহলে ওমেগা ইকুয়ালস টু ডি এ। ডি এটা কি বা এখানে আমাদের দেখুন হলো মূলত এরিয়া। তো আমাদের সারফেস এরিয়ার যদি আমাদের এই টোটাল স্ফিয়ারের জন্য কমপ্লিট সারফেসটা যদি নিতে হয় তাহলে সারফেস এরিয়া হবে 4 পাই। কত লিখবো বলো একটা স্ফিয়ারের জন্য সারফেস এরিয়া কত? একটা গোলকের ক্ষেত্রফল কত? আমি কিন্তু লিখে ফেলেছি অনেকখানি। কে একজন বলো, আমরা জানি এটা, আমরা একদম বাই আর ক্লাস 9 স্কয়ার। থেকে পড়ছি। হ্যাঁ এই তো, থ্যাংক ইউ। তাহলে 4 পাই আর স্কোয়ার আমাদের একটা স্ফিয়ারের বা একটা গোলকের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। আর নিচে তো আর স্কোয়ার ছিল, আর স্কোয়ার এখানে থাকছে, তাহলে আর স্কোয়ার কেটে যায় এবং টোটাল যে ভ্যালুটা হয় এখানে সেটা হচ্ছে 4 পাই। তাহলে 4 পাইটা কি? 4 পাইটা হচ্ছে আমাদের একটা কমপ্লিট স্ফিয়ার এর সেন্টারে যে পরিমাণ সলিড অ্যাঙ্গেল তৈরি করে এই সলিড অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 4 পাই। তো যাই হোক আমাদের তাহলে এখন এই 4 পাই বলেছে এর ভ্যালু, এর ইউনিট আছে, একটা ডাইমেনশন থাকতে পারে, তাই না? আমরা একটু ইকুয়েশনটা খেয়াল করি। ইকুয়েশনে আমাদের উপরে আছে হলো এরিয়া, নিচে আছে হলো আর স্কোয়ার। তাহলে উপরে এরিয়া ডাইমেনশন হচ্ছে আমরা জানি এল স্কোয়ার, আর আর স্কোয়ারের ডাইমেনশন আবারও এল স্কোয়ার। তার মানে এটা একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। সলিড অ্যাঙ্গেলের কোনো ডাইমেনশন নাই। আমাদের এই যে এমনি যে 2D অ্যাঙ্গেল যেটা বলি, 2D অ্যাঙ্গেলে কি বলেছিলাম যে থিটা ইকুয়ালস টু এস বাই আর। এসও একটা লেন্থ মানে এরও ডাইমেনশন এল আর এরও ডাইমেনশন এল, তাহলে এটাও আমাদের মূলত একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। তো একই রকম ভাবে 2D অ্যাঙ্গেলের মতো এই 3D অ্যাঙ্গেলেরও আমাদের মূলত কোনো ডাইমেনশন নাই, এটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। কিন্তু তারপরেও এটার একটা ইউনিট আছে। আমরা অ্যাঙ্গেলকে যেরকম ডিগ্রি, গ্রেডিয়ান, রেডিয়ান এরকম ভাবে প্রকাশ করি, ঠিক একই রকম ভাবে আমরা সলিড অ্যাঙ্গেলকেও একটা অ্যাঙ্গেলের ডাকি, সেটা নাম হলো স্টেরেডিয়ান, এস আর। সলিড অ্যাঙ্গেলের ইউনিট হলো স্টেরেডিয়ান, বুঝছো? তাহলে একটা টোটাল স্ফিয়ার এর সেন্টারে যে পরিমাণ সলিড অ্যাঙ্গেল তৈরি করে
এটাকে আমরা বলি কত বের করলাম, সরি হ্যাঁ যেটা বলছিলাম আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের টোটাল একটা সলিড অ্যাঙ্গেল স্ফিয়ার এর সেন্টারে যে পরিমাণ সলিড অ্যাঙ্গেল তৈরি করে এটা ভ্যালু হচ্ছে 4 পাই, আমরা যেটা এখানে ইয়া করলাম, এবং 4 পাই স্টেরেডিয়ান। ও আচ্ছা, এস আর স্টেরেডিয়ানটা আমরা এইভাবে লিখতে পারি, স্টেরেডিয়ান। বুঝছো, STERADIAN, আমরা রেডিয়ান যেরকম চিনি ওই রেডিয়ানের আগে STE, স্টেরেডিয়ান, এবং সংক্ষেপে আমরা এটাকে SR বলে লিখবো আর কি। তাহলে 4 পাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সলিড অ্যাঙ্গেল, আর মিনিমাম কত হতে পারে, মিনিমাম হতে পারে 0। 0 কিভাবে, আমরা যদি এরকম ভাবে, তুমি যেটা বলে যে 1D তে কেমন হয় একজন কোশ্চেন করলে, তো 1D তে আমরা যদি ধরি তাহলে এটা জাস্ট একটা লাইনের উপরে একটা পয়েন্ট, ওই পয়েন্ট তো আর এখানে কোনো এরিয়া কনজিউম করছে না, তাহলে এরিয়ার ভ্যালু যেহেতু 0, তাহলে 0/r² মানে আমাদের জাস্ট 0। তো মিনিমাম সলিড অ্যাঙ্গেল হতে পারে 0, ম্যাক্সিমাম সলিড অ্যাঙ্গেল হতে পারে 4 পাই। এখন এই 4 পাই এটা যে কোনো সারফেসের জন্য, এটা আমাদের একদম চারিদিকে যদি আমরা এর ফিল্ড অফ ভিউ রাখতে পারি, এই সারফেসটা স্ফিয়ার হোক অথবা যাই হোক, তাদের যার জন্য আমরা মূলত এই সলিড অ্যাঙ্গেল ম্যাক্সিমাম ভ্যালু পেতে পারি 4 পাই। যেমন অ্যাঙ্গেলের ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 360 ডিগ্রি, তাই না? আমরা জিওমেট্রিতে যেটা জানি অ্যাঙ্গেলের ম্যাক্সিমাম ভ্যালু 360 ডিগ্রি, তো এরকমই আর কি বিষয়টা। এখানে ম্যাক্সিমাম ভ্যালু 4 পাই স্টেরেডিয়ান। তো যাক, এই হচ্ছে আমাদের সলিড অ্যাঙ্গেল নিয়ে কথা। আমরা এই ইকুয়েশনটা সামনে ব্যবহার করবো। আমাদের এটা মনে রাখতে হবে, সলিড অ্যাঙ্গেলের স্মল ভ্যালু, স্মল সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা ইকুয়ালস টু DA cos θ ডিভাইডেড বাই r²। এটা আমরা সামনে ব্যবহার করব প্রতিপাদনের সময় আর কি। স্যার সলিড অ্যাঙ্গেলের টপিকটা কি স্লাইডে আছে? টপিকটা স্লাইডে দেওয়া হয়নি, তোমরা চাইলে দিয়ে দিবো, সমস্যা নেই। তোমরা কি আগের ইয়ার থেকে এই কপিগুলো নিয়েছো নাকি? জি স্যার। না, এটা নিতে নিষেধ করেছিলাম, কারণ আমি বলেছি যে প্রত্যেকবারই যেহেতু আমি আপডেট করি, তো নিয়েছো সমস্যা নেই, কিন্তু ওটা কপি টপি করো না, মানে এটা প্রিন্ট করো না আর কি। তোমাদেরকে যখন যেটা দিব তুমি শুধু ওটাই প্রিন্ট করবে এবং এগুলোই পড়বে আর বই পড়বে, কিন্তু আগের ইয়ারের গুলো নেওয়ার দরকার নেই, কারণ যেহেতু আপডেট করছি, চেঞ্জ হচ্ছে, নতুন কিছু ইনক্লুড করছি, তো সেক্ষেত্রে যদি আগেরটা প্রিন্ট করে রেখে দাও তাহলে হয়তো নতুন ইনফরমেশন গুলো মিস করবে আর কি। এই কারণে বলি আগের গুলো দরকার নেই, তোমাদেরকে এমনিতে প্রতি ক্লাসে দিয়ে দিই আর কি। তো যাক, এই পর্যন্ত প্রবলেম আছে কোনো? না স্যার। আচ্ছা, তাহলে তোমাদের ক্লাস আছে এরপরে? জি স্যার, 12টায় আরেকটা আছে। 12টাতে অলরেডি বেজে গেছে। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আজকেও আমাদের প্রতিপাদনটা হলো না, আমাদের তারা নেই, যেহেতু ক্লাস অফ, আমরা আস্তে আস্তে যাবো, কিন্তু বুঝে আগাবো আর কি। পুরো ক্লাস জুড়ে আমরা না বুঝে আগাবো না। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, ইনশাল্লাহ সামনের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।